ভোট উত্তাপে রাজ্যের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে আমরা ঘুরে দেখছি জেন জি বা নয়া ভোটাররা বিধানসভা নির্বাচন বা নতুন সরকারকে নিয়ে ঠিক কি এক্সপেকটেশন রাখছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমাদের ডেস্টিনেশন উত্তর 24 পরগনার বারাসাত শহর। বারাসাতের প্রথম ভারতীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে পেয়ারীচরণ সরকারের মতন বিশিষ্ট জনেদের কর্মক্ষেত্র ছিল এই বারাসাত। আজকে আমরা এসেছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। আসন্ন বিধানসভা নির্বাচন এবং নতুন সরকারকে নিয়ে এখানকার পড়ুয়ারা জেন জিরা বা নয়া ভোটাররা কি ভাবছে শুনবো তাদের মুখ থেকে। ক্যাম্পাসের কম্পাস নিয়ে আমি প্রীতি রয়েছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলবো কি শর্তে। আমরা সামনে এই নির্বাচন আসছে, আর এই ভোটের বাজারে সব থেকে যে বিষয়টা দেখা যায় তা হচ্ছে মনীষীদের কোট আওড়াচ্ছেন নেতারা। এই বিষয়টা নতুন প্রজন্ম তারা কিভাবে দেখছে আমি তাদের মুখ থেকে শুনবো। এটা আমার মতামতে বলে যে এটা করা উচিত নয়, কারণ কি আমাদের মনীষীরা নানান সময় নানানভাবে আমাদের ঐতিহ্যের সাথে জড়িত। তো কোনো ধর্ম বা কোনো মনীষীদের নিয়ে আমার মনে হয় কোনো দল করা উচিত নয়। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেই পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তাকে বঙ্কিমদা বলে সম্বোধন করেছেন। ঠিক আছে, তারপরে আমরা রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা রোধ করেছিল তাকে নিয়েও রাজনীতি করছে। তারপরে বিদ্যাসাগর যাকে আমরা দয়ার সাগর হিসেবে জানি তাকে নিয়েও রাজনীতি করছে। এইভাবে মনীষীদের প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতির আঙিনায় নিয়ে আসাটা আমি মনে করি একদমই উচিত না। আজকে তারা ছিল বলেই আজকে আমরা স্বাধীনভাবে ভারতবর্ষের মাটিতে নিঃশ্বাস নিতে পারছি, এবং তাদেরকে যে নেতা যে দলেরই হোক তাদেরকে যদি অপমান করে কোনো রকম কোনো কটূক্তি করে বা তাদের নাম যদি ব্যতিক্রমভাবে কথা বলা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি নতুন ভোটার হোক পুরনো ভোটার হোক ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে সেই নেতাকে তৎক্ষণাৎ বয়কট করা উচিত। বলা হয় জেনজিরা বা নয়া ভোটার বা নতুন প্রজন্ম এরা সোশ্যাল মিডিয়ার উপরে বেশি আকৃষ্ট, এরা রাজনীতি সম্পর্কে অবগত নয়। দেখুন, একদমই তার নয়। আমরা বরাবরই দেখে এসেছি আজকে হালে পড়ে জেনজি বা অল্প বয়সী যারা ছেলে মেয়ে, দিন শেষে কিন্তু দেখা যাচ্ছে কোনো সময় কোনো এক প্রতিবেশী কোনো এক বাড়ির রক্তের প্রয়োজন হলেই সেই এগিয়ে আসছে নতুন প্রজন্ম বা নতুন জেনজিরা। যেমন তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তেমন তারা মাঠে ঘাটে সব জায়গাতেই আছে। তো এরকম কোনো বলা বাহুল্য নেই যে সোশ্যাল মিডিয়াতে শুধু জেনজি অ্যাক্টিভ আছে। আজকালকার দিনে রাজনীতিটা এমনই হয়েছে যেটা মাঠে ময়দানে থাকার সাথে সাথে সোশ্যাল মিডিয়াটাও আমরা অ্যাক্টিভ থাকা দরকার, কারণ আজকের দিনে দাঁড়িয়ে দূর দূরান্তের খবর আমরা সোশ্যাল মিডিয়া থেকেই পাই, এবং যেমন আমরা জেনজিরা মাঠে ময়দানে অ্যাক্টিভ থাকি তেমন আমরা সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকাটা প্রয়োজন মনে করি। এটা আসলে অনলাইনে মারফত আজকাল জেনজিদের প্রচুর হাইলাইটে আনা হচ্ছে, এটা একদমই অযুক্তিকর কথাবার্তা। কারণ আমি স্পেশাল একটা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হয়ে একথা বলতেই পারি না যে আমরা রাজনৈতিক দিক থেকে এগিয়ে নয়। ভোট নিয়ে যখন কথা হয় সব থেকে এই বিষয়টা নিয়ে কথা হবে তা হচ্ছে এসআইআর। অর্থাৎ আমরা জানি যে এসআইআর প্রসেস এখনও চলছে, এখনও বেশ কিছু মানুষের প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা সে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কি মনে হয় এসআইআর প্রক্রিয়াটা আরও কিছুটা সময় নিয়ে করা উচিত ছিল? এসআইআর প্রক্রিয়া একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যেভাবে করেছে সেটা আমার মনে হয় খুবই কম সময় করেছে, কিন্তু এই প্রক্রিয়াটা আরও দীর্ঘ সময় ধরা উচিত ছিল, করা উচিত ছিল। স্যার অনেকের যারা লিগাল যারা ভোটার কি তাদের নাম বাদ দিয়েছে অনেকেরই, তারা যেহেতু তারা নাগরিক হওয়ার সাথে সাথে তাদের যোগ্য ভোটার তাদের নামটা বাদ দিয়েছে। এই প্রক্রিয়া যদি দীর্ঘ টাইম যদি হতো তাহলে আরও সুবিধা হতো মানুষের। এক তো ডিলেট লিস্ট বার করেছে, যেটা একদম আমাদের সময় দেওয়া হয়নি যে আমরা কি ডকুমেন্টস আবার জমা দেব, এবং যে আমরা যে ডকুমেন্টস সাবমিট করেছি সেগুলো আদেও কি প্রক্রিয়াকরণ বা যাচাইকরণ হবে বা কি ডাস্টবিনে পড়ে থাকবে তা নিয়ে আমরা জনগণ এখনো সন্দেহ পোষণ করছি। এটা কি গণতন্ত্র, এত বড় দেশের একটা গণতন্ত্র হনন করা বা গণতন্ত্র নষ্ট হওয়া, সেটা কি
অবশ্যই আমাদের কাছে ভোটার কার্ড আছে, আমরা ভোটার লিস্টে আছি, কিন্তু হঠাৎ করে আমাদের জানানো হচ্ছে যে তোমরা এদেশের নাগরিক না। এটা কোন ধরনের একটা এর মধ্যে পড়ছে? এতদিন প্রধানমন্ত্রীর মাথায় ছিল না যে এসআইআর করতে হবে। যখন বাংলায় ভোট আসছে, বাংলার মানুষদের হেনস্থা করার জন্য তারা নানান রকম আগেও ফন্দি খাটিয়েছে। এখন একটি নতুন কারচুপি এনেছে, সেটার নাম এসআইআরের মাধ্যমে দেখাতে চাইছে যে বাংলাদের হেনস্থা করে যাতে বাংলারা ভোটটাই না দিতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার হোক বা অন্নপূর্ণার ভাণ্ডার, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে মহিলাদের ভোট পাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তারা তৈরি করেছেন। মহিলাদের ভোট পাওয়ার জন্য আলাদা করে স্ট্র্যাটেজি কেন, কি মনে হয়? যেহেতু মহিলারা মানে দেশের একটা জনসংখ্যার মধ্যে খুব অনেকটাই পড়ে, তাদের যদি ইমপ্রেস করা যায় তাহলে তাদের রাজনৈতিক দলের খুব একটা সুবিধা হবে বলে মনে হয়। মহিলাদের ভোট নিয়ে এত রাজনৈতিক দলগুলো কথা বলে, মহিলাদেরকে বোকা বানানো সহজ তাই জন্যই বলে, নাকি কি স্ট্র্যাটেজি থাকে মহিলা ভোটের পিছনে? প্রত্যেকটা মহিলারই নিজস্ব জ্ঞান আছে, তারা তাদের বিবেচনার বুদ্ধি আছে। তো মহিলাদের ভোটারদের যে এই 1500 টাকা করে দেওয়া হচ্ছে বা ভাতা দেওয়া হচ্ছে, এইটার বিরুদ্ধে মানে তারা যে এইটা পাচ্ছে বলে তারা যে কোনো সরকারকেই বেছে নিয়ে আসবে, এইটা ভুল কথা। ভাতাটা তাদের নিজস্ব অধিকার, তাদের সরকার দিচ্ছে, তাদের সেটা অধিকার। যে কোনো প্রকল্প রাজ্যে চালু হলে সেটা পাওয়া প্রত্যেকটা জনগণের অধিকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে মহিলাদের বোকা বানানো হচ্ছে এটা নয়, তারা দেখছে যে কি হচ্ছে পশ্চিমবঙ্গে, কি হচ্ছে। তুমি টাকার কথা বললে যে বোকা বানানো অত সহজ নয় টাকা দিয়ে, কিন্তু বিজেপি সরকার তারা বলছে যে তারা ক্ষমতায় এলে 3000 টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার সেই নাম থাকবে না। তাহলে সেই সংখ্যাটা কেন বাড়ানো হলো? তারা কথা বলছে কিন্তু রাখছে তো নয়, যারা রাখছে তাদেরই জনগণ বারবার নিয়ে আসছে সরকার। তো আমার মনে হয় যারা কথা রাখবে তাদের পক্ষে অবশ্যই মানুষ, সাধারণ জনগণরা তাদের পেছনে দাঁড়াবে। আমরা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যখন বিভিন্ন ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি, রাজনীতির কথা বলছি, তার পাশাপাশি আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি, তা হচ্ছে খাবার দাবার। আমরা এখানে মূলত সবাই বাঙালি বসে রয়েছি এবং বাঙালিদের ভাত মাছ ছাড়া হয়তো চলে না। তবে বিহারে বলা হচ্ছে যে প্রকাশ্য রাস্তায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। বাংলাতেও যদি এটা হয়, নতুন প্রজন্ম কিভাবে দেখবে, জানবো তাদের মুখ থেকে। দেখুন, আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। আমি নিজে মাছ মাংস মোটামুটি মাছ ছাড়া তো ভাত খেতে পারি না, ডিম মাছ ছাড়া। প্রচুর মানুষ আমাদের মতো আছে যে একটু হয়তো ডাল হলো, ডালের সাথে ডিম ভাজা না হলে ভাত খেতে পারে না। খাদ্যাভ্যাস কারোর থেকে কেড়ে নেওয়া সেটা কোনো সরকারের ক্ষমতা নেই, আমি মনে করি সেটা করা উচিতও না। এবং যে সরকার এটা বা যে দলই এটা করার চেষ্টা করবে, বাঙালির জায়গাতেই আছে। বাঙালি ইংরেজকেও তাড়িয়েছে। বিজেপি যদি দুদিন এসে তাদের কথা বলে যে আমি তাড়াবো, বাঙালি যেমনভাবে ইংরেজকে তাড়িয়েছে, বিজেপিকে তাড়ানো বাঙালির কাছে কোনো ব্যাপারই নয়। খাবার নিয়ে কখনো রাজনীতি করা উচিত নয়, এটা সবার ব্যক্তিগত বিষয়। তো এই নিয়ে রাজনীতি করা কখনোই উচিত নয়। এটা নিয়ে রাজনীতি তো করলে মানুষের উপর প্রভাব পড়ে অবশ্যই, এবং ভোট তাদেরকে মানুষ দেয় না, এটা বললে চলে। আমি এটাই বলতে চাই যে খাবার নিয়ে রাজনীতি করা কখনোই উচিত না। ওরা প্রথমে ধর্ম নিয়ে রাজনীতি করেছে, এখন খাবার নিয়ে রাজনীতি করছে। মানে এরা যদি সরকারে কোনো দিন আসে, তাহলে আপনি কখন ঘর থেকে বেরোবেন এটা ওরা ঠিক করবে, আপনি কি জামা কাপড় পরবে সেটা ওরা ঠিক করবে। কারণ এখন খাবার নিয়ে রাজনীতি করছে, ওরা ক্ষমতায় না এসে এত অত্যাচার আমাদের উপর করার চেষ্টা করছে। আর ওরা যদি ক্ষমতায় আসে তাহলে আরও বেশি অত্যাচার হবে, এটা বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না। এতক্ষণ ধরে বারাসাত গভর্নমেন্ট কলেজের পড়ুয়াদের সঙ্গে আমরা কথা বলছিলাম। রাজনীতি নিয়ে তারা কিন্তু অকপট। খাবার দাবার কে কি খাবে তা কে ঠিক করে দেবে সেই নিয়েও কিন্তু তারা মন্তব্য করতে ছাড়লেন না। এবং তারা বলছেন যে বাংলা সকলের জন্য এবং সকলে একসঙ্গে এইভাবেই বাংলায় থাকতে চায়। আজকে ক্যাম্পাসের কম্পাস এই পর্যন্তই। পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসবো আমরা। দেখতে থাকুন নিউজ 18 বাংলা।